তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় নৌশি। আমার পরিবার তোমাকে মানছি না। তাদের বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমাকে ক্ষমা করো তুমি। এঙ্গেজমেন্টের ৩ বছর পর এসে নিজের হবু স্বামীর মুখে এমন কথা শুনে চমকানোর হওয়ার কথা থাকলেও চমকায় না নৌশি। ভাবান্তরহীন দৃষ্টি ওর। প্রথমে বাক্যগুলোকে মামুলিভাবে নিয়ে হালকা হেসে বলে, রসিকতা ছাড়ো তো ফারাবি। এসব নিয়ে রসিকতা শুনতে ভালো লাগছে না। প্রত্যুত্তরে ফারাবি গম্ভীর কণ্ঠে বলে, আমি রসিকতা করছি না নৌশি। এসব নিয়ে রসিকতা করতে আমারও ভালো লাগবে না। ফারাবির কণ্ঠ বাড়াবাড়ি রকমের গম্ভীর ও শীতল। এতটা শীতল কণ্ঠে সে কেবল কঠিন ও সিরিয়াস কথাগুলোই বলে অভ্যস্ত। ৫ বছরের সম্পর্কের বদলাতে এটা ভালো মতোই জানে নৌশি। ফলে মুখের হাসি মিলিয়ে গেল তার। ফারাবির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো সে। না, লোকটির চোখে মুখে কোনো রসিকতার ছাপ নেই। অর্থাৎ সত্যি বলছে সে। যা বুঝতে পেরেই ভগ্ন মনে অবশ হয়ে যায় সে। মুখে নামে ঘোর অন্ধকার। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, এতদিন পরে এই সিদ্ধান্তের কারণ কি? ফারাবি নির্বিকার কণ্ঠে জবাব দেয়, কারণ আমি আর তোমাকে ভালোবাসতে পারছি না। যাকে ভালোবাসি না তার জন্য পরিবারের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানোর প্রয়োজন নেই। আর আমার পরিবার তো শুরু থেকেই তোমাকে মানতে পারিনি। এখন আমিও পারছি না। ওর কথা শুনে হৃদয় ভেঙে খান খান হয়ে যায় নৌশির। প্রচণ্ড হতাশা থেকে উত্তেজিত হয়ে বলে, তাহলে এঙ্গেজমেন্টের নামে ছলাকলা করলে কেন? তোমার পরিবারের দ্বিমতের কথা তখন মাথায় ছিল না? পুরুষটি নিজের প্যান্টের পকেটে দুহাত গুজে বলে, ছিল, কিন্তু তখন তোমাকে ভালোবাসতাম আমি। তাই সবার বিরুদ্ধে গিয়ে সবাইকে জোর করে নিয়ে গিয়ে এঙ্গেজমেন্ট করেছিলাম। কিন্তু এখন এসে সবটুকুই অহেতুক ছিল মনে হচ্ছে। তখন তোমার জন্য সিগারেট ছাড়া বছরের পর বছর কাটিয়েছি, কিন্তু এখন একটা দিনও সিগারেট ছাড়া চলে না। তোমার চেয়ে তুচ্ছ সিগারেটও এখন আমার নিকট অনেক গুরুত্ব পায়। এরকম অনুভূতি নিয়ে তোমাকে বিয়ে করি কি করে বলো? নৌশি বিস্ফোরিত নয়নে তাকিয়ে বলে, এই এক অনুভূতির বদলে তুমি অতীত ভুলতে চাইছো? অতীত ভুলতে চাইনি। অতীত অতীতেই সুন্দর, বর্তমানে নয়। বর্তমান সর্বদা নতুনত্ব চাই। অতীত মধুর ঠেকাকে বলে আবেগের নাম। আর আবেগ দিয়ে গল্প উপন্যাস সাজে, জীবন নয়। ওর কথা শুনে রাগে গা রিরি করে ওঠে নৌশির। মানতে কষ্ট হয় ফারাবি এমন কিছু বলছে। সে তিরিক্ষি কণ্ঠে বলে, অভিনয়ের পালাটা একটু দীর্ঘ হয়ে গেল না? লোকটি নির্লজ্জ হয়ে বলে, তার জন্য আমি দুঃখিত। আমাকে ক্ষমা করো। নিরেট কণ্ঠে কথাগুলো বলল লোকটি। তার চোখে মুখে কোথাও বিন্দুমাত্র সংকোচ নেই, অনুশোচনা নেই, লজ্জা নেই। নৌশি অবাক হয়ে দেখে, ক্ষমার অযোগ্য কাজ করে কি করে ক্ষমা চাইছে লোকটা? লজ্জা করছে না তার? এতদিনে এই চিনেছে সে ফারাবিকে? না, সে যে ফারাবিকে চিনত সে ফারাবি এমন নয়। অথবা এমনই ছিল, সে চিনতে পারেনি হয়তো। এই মুহূর্তে ওর নিজের রুচির উপর ধিক্কা জন্মালো। সে কি করে এই মানুষটিকে ভালোবেসেছিল? আগে জানলে কি ভালোবাসতামই কে? এতগুলো বছরের অপেক্ষায় কাটিয়ে বয়স ভারী করত নিজের? মোটেও না। আগে জানলে সে এসবের কিছুই করত না। নিজের অসতর্ক মনের জন্য আফসোস হলো তার। আরেক মন বলে উঠল, তুই জানলেও ভালোবেসে ফেলতি নৌশি। ভালোবাসা জেনে বুঝে হয় না। জেনে বুঝে যেটা হয় সেটা প্রতারণা। এই মুহূর্তে যে কাজটা ফারাবি তোর সাথে করলো, রাগে দুঃখে ঘৃণা ভরে সে বলল, আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো কিনা জানি না। তবে রিভেঞ্জ অফ নেচার বলতে একটা বিষয় আছে, তা ভুলো না কখনো। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আমার সাথে করা এই প্রতারণার বিচার একদিন তুমি ঠিকই পাবে তুমি। কথাগুলো বলে নিজের বাহাতের আঙ্গুল থেকে চকচকে ডায়মন্ডের রিং খুলে ছুঁড়ে মারল সে ফারাবির মুখে। রিং খোলার সময় হাত কাঁপছিল ওর, কণ্ঠনালী আটকে আসছিল। কিন্তু ছুরি মারার সময় ভুল হয়নি। সোজা তার থতিতে গিয়ে লেগেছে। সজোরে আঘাত লাগায় খানিকটা কেটে রক্ত বেরিয়েছে। তা দেখে তাচ্ছিলের সহিত হাসে নৌশি। ফারাবি থুতনিতে হাত ঠেকিয়ে কিঞ্চিত লালাপ তরল হাতে নিয়ে তাকালে বলে, চিন্তা করো না, মামুলি আঘাত, অল্পতেই সেরে যাবে। কিন্তু দাগ রয়ে যাবে আজীবন। আয়নায় তোমার মুখ দেখবে যখন, তখন প্রতিবার মনে হবে আমার সাথে কি প্রতারণা না করলে তুমি, যে জন্য এই দাগ পড়ে গিয়েছিল। ভালো থেকো তোমার নতুনত্ব নিয়ে। চলি। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না নৌশি। হনহন করে প্রস্থান করে। চোখ ভর্তি নোনা জল আর বুক ভর্তি ব্যথা নিয়ে সারা রাস্তা এক ঘোরের মধ্যে মেসে ফেরে সে। কাল রাতে যখন ফারাবি গম্ভীর হয়ে ওকে সিরিয়াস কিছু বলবে বলে দেখা করতে বলেছিল, তখনও ওর মনে হয়নি এমন কিছু শুনতে হবে আজ। ফলে স্বাভাবিকই ছিল সে। বলতে গেলে খানিকটা পুলকিত ছিল। কারণ ওর আশায় টৈটুম্বর মন মস্তিষ্ক
তখন ভেবে নিয়েছিল বিয়ের ডেট ফিক্সড করার কথা বলবে হয়তো, কেননা ফারাবির চাকরি হয়েছে। ও চাকরি পেতে যে এভাবে বদলে গিয়ে নৌশির কপাল পূর্বে তা ঘূর্ণাক্ষরে ভাবিনি সে। ভাবলে ফারাবির চাকরির জন্য এতটা প্রার্থনা করতো না সে। জনে জনে লোক ধরে ওর চাকরির জন্য হাপিতেশ হতো না। বেকার প্রেমিক করেই আজীবন রেখে দিত ভালোবাসার বন্ধনে আটকে, নিজের মায়ায় জড়িয়ে। ভাবতে ভাবতে ঠোঁট ভেঙে কান্নাইল ওর। প্রিয়জনকে হারানোর যন্ত্রণায় নিষ্পেষণ হলো বউ। দম বন্ধ হয়ে এলো বিশ্রীভাবে, কিন্তু কাঁদল না সে। চক্ষুলজ্জার দরুন লোকসম্মুখে উপচে আসা চোখের পানি চোখে টলমল করতে দিল। বুকের যন্ত্রণার সাথে যুদ্ধ চালালো কিয়ৎক্ষণ। ম্যাচে ফিরতে সব যুদ্ধের বিরাম ঘটল। সব বাঁধ ভেঙে রুমমেটের বুকে ঝাঁপিয়ে পড়ল সে। কেঁদে উঠল হু হু করে। হুট করে নৌশির এমন কান্না করা দেখে বিচলিত হলো মুর্শিদা। ব্যঙ্গ্র গলায় জিজ্ঞেস করল, কাঁদছিস কেন দোস্ত? কি হয়েছে তোর? বান্ধবীর কণ্ঠ শুনে কান্নার বেগ বৃদ্ধি পেল ওর। সে জড়িয়ে আসা গলায় অভিযোগ দিয়ে জানালো, ও আমায় ভালোবাসেনি মুর্শিদা, ও আমায় ভালোবাসেনি। ওর কথার আগামাথা কিছুই বোঝে না মুর্শিদা, তবে এতটুকু বোঝে ফারাবির সাথে ওর ঝামেলা হয়েছে। মাঝে মধ্যেই টুকটাক ঝামেলা হয় দুজনের। ইদানিং ঝামেলার মাত্রা বেড়েছে। সে ওর মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে তোদের, বল আমাকে। নওশি কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলে, সব শেষ হয়ে গেছে দোস্ত। ওরও চাকরি হয়েছে, আমারও কপাল পড়ছে। মুর্শিদার কিছু জিজ্ঞেস করার সাহস পায় না। বেশ ভয়ঙ্কর কিছু হয়েছে যে তা বুঝতে বাকি থাকে না ওর। তাই চুপচাপ বান্ধবীকে জড়িয়ে ধরে রাখে। বিসর্জন দিতে দেয় নৌশির সকল চাপা ব্যথা বেদনাকে। মেয়েটা প্রাণ ভরে কাঁদুক, কাঁদলে কিছুটা স্বাভাবিক হবে হয়তো। তখন সবটা শোনা যাবে। বিষণ্ণ বিকেল। কুঞ্জ কুঞ্জ মেঘ নীলাভ অম্বরে ঘুরে বেড়াচ্ছে। সাথে উড়ে বেড়াচ্ছে নাম না জানা পাখির দল। বিছানায় শুয়ে জানালার কাজ গলিয়ে এই দৃশ্য দেখে যাচ্ছে নৌশি। দৃষ্টিতে তার অগাধ শূন্যতা। পাশে বসে নিস্তব্ধ হইয়াছে মুর্শিদা। নৌশি ও ফারাবির মধ্যকার সব সম্পর্ক ছিন্ন হওয়ার ঘটনা মাত্রই শুনেছে সে, যা বাকরুদ্ধ করে দিয়েছে ওকে। বিষণ্ণ মুখশ্রী জুড়ে অবিশ্বাসের ছাপ। ফারাবি নওশিকে কতটা ভালোবাসত তা তারাও জানে। একবেলা কথা না হলে তাদের কলব্দি দিয়ে পাগল করে দিত। রাত বিরাতে ম্যাচের নিচে এসে দাঁড়িয়ে থাকত। ম্যাচের মালিকের কাছে কত দৌড়ানি খেয়েছে এর জন্য, তবু আশা বন্ধ দেয়নি। রাত ৩টা বাজেও নওশিকে দেখতে ইচ্ছা করলে পাগলের মতো ছুটে আসতো ম্যাচের নিচে। জানালা দিকে তাকিয়ে থাকত নিনিমেষ। নওশি তখন গভীর ঘুমে বিভোর জেনে ডেকে তুলত না, তবে ওই জানালা দিয়ে টিমটিমে আলো দেখে শান্তি পেত। কোথায় গেল তার এই ভালোবাসা? কোথায় হারালো সেসব দিন? ভালোবেসে এত এত পাগলামি করা সেই ফারাবি বলেছে নওশিকে সে ভালোবাসে না। এই যে অবিশ্বাস্য। মুর্শিদার বিস্ময়বিষ্ট চেহারা, তা দেখে দুঃখ ভরে হাসে নওশি। মলিন কণ্ঠে বলে ওঠে, কি বিশ্বাস হচ্ছে না ফারাবি এটা বলেছে? মুর্শিদা মাথা ঝাঁকিয়ে না বলে। নওশি তাচ্ছিল ভরে হেসে আওড়ায়, বিশ্বাস করতে হবে দোস্ত। জীবনানন্দ দাশ একদা বলেছিলেন, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেও মরে যেতে হয়। মুর্শিদা ভারাক্রান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কি করবি এবার? বাড়িতে বলবি কিভাবে? নওশি বিবশ কণ্ঠে বলে, জানি না। ওর জন্য অসংখ্য বিয়ে ভেঙেছি আমি। প্রচুর ভালো সম্বোধন নাকচ করে দিয়েছি। আব্বু আম্মুর সাথে এক প্রকার প্রেশার ক্রিয়েট করে এঙ্গেজমেন্ট করিয়েছি। আম্মু বলেছিল, এখন এঙ্গেজমেন্ট পরে পরে যদি পোল্টি মারে, এখন স্টুডেন্ট বলে তোকে বিয়ে করছে না। পরে পড়াশোনা শেষে চাকরি পেলে যদি মদ ঘুরে যায়, তখন যদি তোকে বিয়ে না করে, কি করবি তখন? আমি দৃঢ়কণ্ঠে বলেছিলাম, এমনটা কখনোই হবে না আম্মু। ফারাবিকে আমি চিনি। দুনিয়া উল্টে গেলেও সে কখনো আমার সাথে প্রতারণা করবে না। এতটুকু বিশ্বাস আমার আছে। সে বড় মুখে বলা কোথায় হারালো বল? কোন মুখে আম্মুকে এখন বলবো তোমার কথাই ঠিক ছিল? কোন মুখে বলবো সে আমায় বিয়ে করবে না? কণ্ঠ কেঁপে ওঠে ওর, চোখ ভিজে যায়। দুর্গগণে তাকিয়ে অস্ফুটে আর্তনাদ করে, আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেললে তুমি আমাকে? এমনটা কেন করলে আমার সাথে? কেন? কয়েক হাত দূরে অবস্থিত পাশের বিল্ডিংয়ের জানালা গলিয়ে দৃষ্টি মেলে নৌশিরে আর্তনাদ দেখে একজন। চোখ মুখ কাঠিন্যে ছেয়ে যায়। জল শক্ত হয়ে আসে। চক্ষু জলে ওঠে মেয়েটির কান্নারত বদনে। মনে মনে হিসেস করে ওঠে, কে আপনার অশ্রু ঝরানোর স্পর্ধা করল নওশি? কার এত সাহস? মির্জা ফারিস আহমেদের মনের মানুষকে কাঁদানোর দায়ে ধ্বংস করে দিব তাকে, এ আমার প্রতিজ্ঞা। দিনটাকে অলক্ষণে মনে হচ্ছে আফরোজার। গাছের মগডালে বসে দাঁড় কাক ক্রমাগত ডেকে যাচ্ছে। কান ঝালাপালা করে উঠেছে ওনার। অনেকক্ষণ হৈ হৈ করেও তাড়াতেও ব্যর্থ হলেন কাকটাকে। আফরোজা জানে কাকের ডাক অশনি সংকেত দেয়, এটা মানা কুসংস্কার ও ভ্রান্ত ধারণা মাত্র। তবুও মন কুগে ওঠে ওনার। বুকের মধ্যে কি যেন দাপাদাপি করে।
শরীর অস্থির হয়ে ওঠে। ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দেন তিনি। পুত্রবধূকে হাঁক ছেড়ে বলেন, রাতের রান্নাটা আজ একাই করব। আমার শরীর খারাপ লাগছে, আজ বিশ্রাম নেব আমি। প্রতিদিন দুবেলা রান্না হয় আফরোজাদের বাড়ি। ছেলের বউকে যথাসাধ্য সাহায্য করেন তিনি। এই যেন নিত্যদিনের রুটিন। আজকাল এই রুটিনে প্রায়শই হেরফের হচ্ছে। মূল কারণ নিজের চিন্তা ও উদ্বিগ্নতা। রূপালী সবজির ডালা বের করে বারান্দায় রেখে বলে, আপনার কিছু করতে হবে না মা। কিন্তু বলে কি, এত চিন্তা করবেন না। মেয়ে বিয়ে দেওয়ার আগে চিন্তায় চিন্তায় কাহিল হয়ে যাচ্ছেন আপনি। জবাবে তপ্ত শ্বাস ছাড়েন তিনি। ক্লান্ত স্বরে ঝিমিয়ে যাওয়া গলায় বলেন, চিন্তা কি আর সাধে করি মা? বাচ্চা কাচ্চা বড় হোক, বিয়ে দেওয়ার সময় বুঝো কেমন লাগে। রূপালীর কপাল কুঁচকে ফেলে। তাই বলে নিজের শরীরের কথাও ভাববেন না? প্রত্যুত্তরে মৌন থাকেন তিনি। নওশীকে নিয়ে আজকাল বড্ড চিন্তা হয় ওনার। মেয়েটার পড়াশোনা শেষের পথে। ফারাবিরও চাকরি হয়েছে। এঙ্গেজমেন্টের সময় কথা ছিল, ওর চাকরি হলেই নওশীকে বিয়ে করে তুলে নিয়ে যাবে। সময় ঘনিয়ে এসেছে দেখে চিন্তা হয় ওনার। মায়ের কোল পরিপূর্ণরূপে শূন্যতায় ভরে যাবে ভেবে ডুকরে কেঁদে ওঠেন। সে যে পড়াশোনার জন্য বাড়ি ছাড়ল নওশী, আর ফেরা হলো না মেয়েটার। অল্প বয়সে দূরে সরে যাওয়া সেই মেয়ের উপর থেকে ক্রমে ক্রমে অধিকার হারিয়ে যাচ্ছে দেখে কেমন অসহায় লাগে ওনার। বুকের মধ্যে হু হু করে ওঠে। হুটহাট করে ভিজে যায় চক্ষু যুগল। মায়ের মন পড়ে, পেট পড়ে ছাড়খাড় হয় যখন নৌশীর বিয়ের কথা ভাবে। তবু উপায় নেই। মেয়ে সন্তান জন্ম দিয়েছেন তিনি, বিয়ে তো দিতেই হবে, সে যত কষ্টই হোক। বস্তুত মেয়ের মায়েদের চিন্তা কখনো ফোরায় না। বিয়ে না হলেও চিন্তায় ভোগেন, বিয়ে দিয়েও চিন্তায় ভোগেন। এ যে অনিবার্য পরিণতি। কিছু সময় বিছানায় এপাশ ওপাশ করে কল লাগাল তিনি নওশীর কাছে। নওশী তখন অবচৈতন্য হয়ে বিছানায় শুয়ে রয়েছে। অশ্রু ঝরিয়ে বিসর্জন দিচ্ছে দুঃখদের। তবুও দুঃখ যেন ফুরানোর নাম দিচ্ছে না। এমন সময় মায়ের কল আসে। ফোনের কৃত্রিম পর্দায় নামটা দেখতে বুকের মাঝে ছ্যাদ করে ওঠে। মাকে এখন কি বলবে সে? কিভাবে বলবে চরম সত্যিটার কথা? মা যে দূরপারে বসে মেয়ের বিয়ে দেখার দুঃখ পোহাচ্ছে। কত রকমের ফুল তুলে নকশি কাঁথা সেলাই করেছে। লেপ, তসক, গয়নাগাটি সব গড়িয়ে রেখেছে মেয়ের বিয়ের জন্য। সেই মা এই সত্যি শুনলে কিভাবে ঠিক রাখবে নিজেকে? অবসন্ন চিত্তে ভেবে কোলায় না তার মন। বারংবার কল বাজলেও রিসিভ করে না সে। মায়ের কাছে জবাব দেওয়ার মতো ভাষা ওর জানা নেই। সমাজে দেখানোর মতো মুখও নেই। পাগল বা মেয়ের বদনাম রটা রোধ করতে গ্রামে ছড়িয়ে দিয়েছিল মেয়ে রাকদ হয়ে আছে। তার ওটিও উপায় ছিল না। গ্রামের লোকেদের মুখ ঠেকানোর দায় হয়ে পড়েছিল। এঙ্গেজমেন্টের পর ও বাড়িতে যাতায়াত শুরু হয়েছিল ফারাবির। ফারাবির মা কোরবানি এলে মাংস পাঠাতেন, শীত এলে পিঠা পাঠাইতেন, ঈদ এলে জামা কাপড় কিনে পাঠিয়ে দিতেন। সেসব বয়ে নিয়ে দিয়ে আসতে হতো ফারাবিকে। যদিও ও বাড়ির নৌশির সাথে বিশেষ সময় কাটাতো না ফারাবি, তবুও ওর এই যাতায়াত নজরে পড়ে গেল গ্রামবাসীর। শহরের ফারাবিদের বলেও বোঝানো যেত না বিষয়টা। এঙ্গেজমেন্টের সুরে অধিকার প্রাপ্তি ধরে নিত ওনারা, অথবা দায়িত্ববোধ ভেবে নিত। এত দীর্ঘকালীনের দায়িত্ব পালনের নৌশির একটাবারও মনে হয়নি বাস্তবতা এতে নিষ্ঠুর হবে। ওকে কখনো এদের দ্বারা প্রতারিত হতে হবে। আফরোজাদের কেউই বুঝতে পারেনি নিশ্চয়। এই জন্য তো এতে আয়োজন করে রেখেছেন মেয়ের বিয়ের জন্য। আজ যখন শুনবেন মেয়েকে বিয়ে দিতে নাকচ করেছে ফারাবি, তখন কি প্রতিক্রিয়া দিবেন মা? কিং কর্তব্যে বিমূঢ় হয়ে যাবেন নিশ্চয়ই, অথবা প্রেশার বাড়িয়ে অসুস্থ হয়ে যাবেন। এ দায়ভার তখন কাকে দিবে সে? ভেবে অকুলান হয় মন। মেয়েকে বারংবার কল দিয়ে না পেরে চিন্তায় পড়ে যান আফরোজা। নওশীকে কল দিয়েছেন অথচ কল পিক করেনি, এমন তো কখনো হয় না। মায়ের মনে সংশয় জাগে, কিছু হলো না তো মেয়ের? চিন্তায় পড়ে যান তিনি। কল দেন মুর্শিদাকে। প্রথমবার রিং হতেই রিসিভ করেছে। সালাম দেয় ম্লান স্বরে, আসসালামু আলাইকুম আন্টি। সালামের জবাব দেওয়া অজীব হলেও এই মুহূর্তে মাথায় তার খেলে না আফরোজার। উদ্গ্রীব হয়ে তিনি সোজা সাপটা জিজ্ঞেস করেন, নওশী কোথায় মা? ওকে কল দিচ্ছি ধরছে না কেন? মুর্শিদা তখন ঘরেই ছিল। নওশীর কথা জিজ্ঞেস করলে দ্বিধায় পড়ে যায়। কি উত্তর দেবে ভেবে পায় না। এক পলক নওশীর দিকে তাকে ইতস্ত করে বলে, ঘরেই আছে। কথা বলবেন? জি। দাও তো একটু। আফরোজার আবদারের বিপরীতে নওশীর কাছে এগিয়ে যায় সে। কল এগিয়ে দিয়ে বলে, আন্টি কল দিয়েছে, কথা বল। নওশীর নিভু নিভু চোখে তাকায়। ম্রিয়মান স্বরে বলে, কি বলবো? ওর কণ্ঠস্বরে স্পষ্ট অসহায়ত্ব। তা শুনে বুকে মোচড় দিয়ে ওঠে মুর্শিদার। সে তপ্ত শ্বাস ছেড়ে বলে, পাগলামো করিস না, আন্টি লাইনে আছেন, নে ধর। নওশী আর বিরক্তি করে না। কল নিয়ে মাকে সালাম দেয়। প্রথমে কল পিক না করার জন্য মেয়েকে শাসান তিনি। কল দিলে ধরিস না কেন?
চিন্তা হয় না বুঝি? নসে ভগ্নস্বরে বলে, এর চেয়েও বেশি চিন্তা তোমার জন্য জিয়ে রেখেছি আম্মু। এত অল্পতে অধৈর্য হইও না। মেয়ের কণ্ঠস্বর শুনে স্পষ্ট বুঝতে পারেন আফরোজা কিছু হয়েছে নৌশির। বুকের মধ্যে ধক করে ওঠে ওনার। সন্দেহান হয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে তোর? কি সব আবোল তাবোল বলছিস? আবোল তাবোল বলছি না আম্মু, সব আবোল তাবোল হয়ে গিয়েছে। স্পষ্ট কণ্ঠে কথাগুলো বলল সে। আফরোজা দ্বিধান্বিত গলায় জিজ্ঞেস করলেন, কে বলতে চাচ্ছিস খুলে বল। মায়ের কথার বিপরীতে নিশ্চুপ হয়ে যায় নৌশি। আবেগের বশে এতক্ষণ এসব বললেও এখন এসে কি জবাব দিবে বুঝতে পারে না। তার জীবনে এখন যে পরিস্থিতি, তাতে দুটো পথ খোলা। সমাজের লোকেদের তুচ্ছ তাচ্ছিল, বাবা মায়ের চিৎকার চেঁচামেচি, ভাই ভাবির দোষারোপ সব মেনে নিয়ে সামনে এগিয়ে চলা, অথবা বিষয়টাকে গোপন করে মৃত্যুর পথে পা বাড়ানো। প্রথম অপশন বেছে নিলে যান বাঁচবে, আর দ্বিতীয় অপশন বেছে নিলে মান বাঁচবে। শয়তান যদিও দীর্ঘক্ষণ যাবৎ ওকে কুমন্ত্রণা দিচ্ছিল, জানের চেয়ে মান বড়। কিন্তু এই ভুল মন্ত্রণা সে মানতে পারেনি। আল্লাহ তালা জীবন একটাই দিয়েছেন, নিজ হাতে তা শেষ করার জন্য নয়, অন্তত প্রতারক কারোর জন্য তো নয়। তাছাড়া সে মরে গেলে ফারাবির পূর্ণ জয় হবে। তার মৃত্যুতে কোনো ইফেক্ট পড়বে না ফারাবির ওপর। সে ঠিকই নতুন নতুনই বেঁচে থাকবে। তাহলে কেন মরবে সে? নতুনত্ব তারও প্রাপ্য নয় কি? বুকের সাহস নিয়ে কথাটা বলে দিল সে। ফারাবি আমাকে অস্বীকার করেছে আম্মু, সে বিয়ে করবে না জানিয়েছে। কথাটা বলে শক্ত হয়ে থাকল সে। ওপাশ থেকে বিরূপ প্রতিক্রিয়া আসার অপেক্ষা করল, কিন্তু তার কিছুই হলো না। আফরোজা যেন বোবা হয়ে গেলেন এমন কথা শুনে। কিছুক্ষণ নীরব থাকলেন তিনি। অতপর প্রয়োজনের চেয়েও শীতল গলায় বললেন, আমি তোকে ভালো ঘর দেখিয়ে বিয়ে দেব মা। 7 দিনের মধ্যে বিয়ে দেব তোকে। বাড়ি চলে আয় তুই। মায়ের জবাব শুনে তাজ্জব বনে যায় নৌশি। এমন কথা শুনে মায়ের বিচলিত হওয়ার কথা ছিল, অথচ তা হলেন না তিনি। বিপরীতে উপহার দিলেন শীতল কণ্ঠস্বর, যা অবাক করে দিল ওকে। বিহবল হয়ে গেল সে। বুকের মধ্যে ক্রমাগত কম্পন চলছে আফরোজার। মেয়ের কথা শুনে বিচলিত হয়েছে মন, ধিক ধিক করে জ্বলছে বুক। কিন্তু মেয়ের নিকট তা প্রকাশ করেনি। থেকেছেন শান্ত, মনে জেগেছে ভয়। পাশের বাড়ির বজলুর মিয়ার মেয়েটা কদিন আগেই ভালোবাসার মানুষটিকে না পেয়ে সুসাইড করেছে। ওনার মেয়ে যদি ঝোঁকের বসে এমন কিছু করে, ভাবতে বুক কেঁপে ওঠে ওনার। কণ্ঠ হয় ভারী। শান্ত স্বরে তিনি বলেন, মারে, জীবন নানা পরীক্ষার কেন্দ্রস্থল। এখানে বহু পরীক্ষা আসবে যাবে। আবেগের বশে ভুলভাল কিছু করবি না তো? কথা দে আমায়। মায়ের শান্ত থাকার কারণ এতক্ষণে উপলব্ধি করে নৌশি। চোখের কোণে নোনা জল চিকচিক করে। বিষয়টা যে তার মনে উকি দেয়নি তা নয়। সে নরম কণ্ঠে মাকে আশ্বাস দেয়, এমন কিছু কখনোই করব না আম্মু। দুনিয়া হারাতে রাজি, কিন্তু আখিরাত নয়। মেয়ের মাথায় সবুদ্দি দেখে মনে প্রশান্তি পান আফরোজা বেগম। কিছুক্ষণ আরও কিছু কথা হয় ওনাদের মাঝে। নৌশিকে পরের দিনই বাড়ি ফেরার আদেশ দেন তিনি। অতপর কল রেখে দেন। বাড়ির কাউকে কিছু না জানিয়ে সামাদ ঘটককে কল লাগান। ধাতস্থ কণ্ঠে বলেন, আপনার কাছে কোনো রেডিমেড পাত্র আছে সামাদ ভাই? হুট করে আফরোজার কল আসায় অবাক হয় সামাদ ঘটক। তার চেয়ে বেশি অবাক হয় আফরোজা পাত্রের সন্ধান চাচ্ছে দেখে। ওর মেয়ের জন্য কত ভালো ভালো পাত্রের সন্ধান নিয়ে ঘুরেছেন তিনি, কিন্তু পাত্তা দেননি আফরোজা। মেয়েকে পড়ালেখা করে প্রতিষ্ঠিত করে বিয়ে দিবে বলেছে। তারপর তো শহরে এক ছেলের সাথে আকদ করিয়ে ফেলেছে। এখন কার জন্য পাত্র সন্ধান চানছে? পাত্র তো একখানা আছে, কিন্তু কার জন্য লাগবে সেটা বলেন। আফরোজা ইতস্ত করে বলেন, আমার মেয়ের জন্য। কথাটা শুনতেই চমকায় সামাদ। অবাক হয়ে বলে, আপনার মেয়ে না আকদ করিয়ে রাখলেন বছর কয়েক আগে? আফরোজা শান্ত স্বরে বলে, মেয়ের আকদ হয়েছে অথচ মেয়ে জামাই এক রাতও শ্বশুরবাড়ি কাটায়নি। একথা আপনিও বিশ্বাস করেন? প্রশ্নটা বিভ্রান্ত করে দেয় সামাদকে। বিষয়টা নিয়ে ওর মনেও সংশয় ছিল, তবুও বলে, দুঃখিত নৌশির মা, গ্রামের সকলে জানে আপনার মেয়ে বিবাহিত। এমন মেয়ের জন্য কোনো পাত্র নাই। পান চিবিয়ে চিবিয়ে কথাটা বলল সামাদ। মূলত এতদিন ওকে পাত্তা দেনি বলে চাপা রাগ ঝাড়ল। আফরোজা জানতেন এমন কিছু শুনতে হবে ওনাকে। তিনি প্রস্তুত ছিলেন, ফলে স্বাভাবিক থাকলেন। তপ্ত শ্বাস ছেড়ে বললেন, আপনি চেষ্টা করলেই পাত্র থাকবে। অতি সত্বর মেয়ে বিয়ে দিতে চাই আমি। এবারে আর তেরামি করল না সামাদ। একদলা পানের পিক ফেলে বলল, তা চেষ্টা করতে পারি, কিন্তু টাকা বাড়িয়ে দিতে হবে। আফরোজা বিনা বাক্য ব্যয়ে রাজি হয়ে যায় এতে। যত টাকাই লাগুক না কেন, মেয়ের মান ও মন বাঁচাতে বিয়ের আয়োজন করতে তিনি প্রস্তুত। সূর্যের তপ্ত কিরণে ঝলমলে ওঠে পিচ ঢালা রাস্তা।
রিকশার টুংটাং আওয়াজ বৃদ্ধি পায় বেলা বাড়ার সাথে। কড়া রোদে চাঁদি জ্বলে ওঠে। মাথায় ছাতা বাড়িয়ে পথে নামে নৌশি। গন্তব্য বাড়ি ফেরা। এই স্বার্থপর শহরে আর ভালো লাগছে না ওর। স্বার্থহীন ভালোবাসার উৎস মায়ের কাছে ফিরতে মন চাচ্ছে খুব। মায়ের আবদার তাই ফেলে দেয়নি সে, যদিও লজ্জায় মাথা কাটা যাচ্ছে। চিন্তায় হাঁটু কাঁপছে, সত্যিটা সবাই জানলে কিভাবে মুখ দেখাবে ভেবে। তবুও ফেরার সিদ্ধান্তই উত্তম মনে করে সে। রিকশার জন্য দাঁড়ায় ম্যাচের নিচে। এমন সময় পেছন থেকে ডাকে কেউ, নওশি। ঘাড় ঘুরিয়ে তাকায় সে। অক্ষে কাছে ভেসে ওঠে মির্জা ফারিস আহমেদের চেহারা। লোকে একটা কোম্পানির সিও, ঢাকায় নিজস্ব বাড়ি আছে ওনার। তবুও কেন ওই মেসের পাশের বিল্ডিংয়ে ভাড়া থাকে বুঝে আসে না নওশির। প্রায় বিভ্রান্ত হয় সে ফারিসের আচরণে। এই যেমন এখনো হলো। ওর কণ্ঠস্বরে কি যেন একটা ছিল বলে মনে হলো। কাপা গম্ভীর কণ্ঠ, কোনো আবেগ লুকানোর সূক্ষ্ম প্রয়াস, যা আরাম সেই অনুভব করা যায়। নৌশি স্মিথ কণ্ঠে বলে, জি বলুন। রিনরিনে কণ্ঠে দুশব্দের বাক্যে বুকে কাঁপন ধরে দেয় ফারিসের। বাক্যহারা হয় সে। কিছুক্ষণ চুপ থেকে নিজেকে ধাতস্থ করে বলে, কাল কাঁদছিলেন দেখলাম, কিছু হয়েছে? ফারিসের এহেন প্রশ্নে অপ্রস্তুত হয়ে যায় নওশি। নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে সচরাচর বাইরের কারোর সাথে কথা বলে না সে। আর সেটা যদি হয় এতটা বাজে ব্যাপার, তা তো বলারই নয়। নওশি মিনমিন করে বলেন, তেমন কিছু না। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না সে। এখানে দাঁড়িয়ে থাকলে হাজারটা প্রশ্ন করবে ফারিস। বিষয়টা অস্বস্তিতে ফেলবে ওকে। মিথ্যা বলতেও জিভে আটকায়। এদিকে ওর যাত্রাপানে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে ফারিস। দিন বদল হতেই মির্জা ফারিস আহমদের আগমন হয় সোনাপাড়া গ্রামে। একা নয়, পুরো পরিবার সমেত। খোঁজাখুঁজি করে নৌশিদের বাড়ি পৌঁছায় তারা। আফরোজা তখন মেয়ের মাথায় বিলি কেটে নানান সান্ত্বনা দিচ্ছেন। সামাদ ঘটক পাত্র দিয়ে বলেছে, সুপাত্র ভালো চাকরি করে। এসব বলে আশ্বস্ত করছে মেয়েকে। এমন সময় নবাগত কিছু আগন্তুক দেখে ভরকান তিনি। এর মাঝ দুপুরে ফারিসদের নিজেদের বাড়ি দেখে ভরকায় নওশিও। আমতা আমতা করে বলে, আপনারা এখানে? ফারিস ভরাট স্বরে বলে, আপনাকে নেওয়ার বন্দোবস্ত করতে এলাম। কথাটা ঠিক মাথার ওপর দিয়ে যায় নওশির। পরক্ষণে বুঝতে পারে ঠিক কী কারণে এসেছে ওরা। যখন ফারুসের মা ছেলের জন্য নওশিকে আবদার করে বসে, তখন সব জলের ধারার ন্যায় পরিষ্কার হয়ে যায়। এই তো মেঘনা চাইতেও বৃষ্টি নেয় আফরোজার নিকট। তবুও সঙ্গে সঙ্গে রাজি হন না তিনি। নওশি ফারিসকে চিনে, ফারিসের আচার আচরণ সম্পর্কে অবগত। তবুও খোঁজখবর না নিয়ে মেয়ে বিয়ে দেওয়ার মতো বোকামি তিনি করবেন না। মেয়ের জীবনে এত বড় দুর্ঘটনা একবার ঘটার পরে তো নয়। অতিথিদের আপ্যায়ন করে সময় চেয়ে বিদায় দেন তিনি। ফারিস যাওয়ার আগে আফরোজাকে বলে, চুন খেয়ে গাল পড়েছে বলে দই দেখে ভয় পাবেন না, আমি অপেক্ষায় থাকব। কথাগুলো বলে চলে যায় সে। ওর যাত্রাপানে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে মামে। ওদের বুঝতে বাকি থাকে না, ফারাবির করা অন্যায় জেনেই ওকে বিয়ে করতে এসেছে ফারিস। ব্যাপারটা বিহবল করে দেয় ওদের, সাথে স্বস্তিও লাগে। অন্তত সত্যি জেনেও নওশিকে সে হেউ নজরে দেখেনি, অন্যদের মতো তাচ্ছিল্য করেনি, বরং সসম্মানে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। পরদিন থেকে আফরোজা লোক লাগিয়ে খোঁজ খবর নেন। জানতে পারেন ওনাদের চাওয়ার চেয়ে অনেক ওপরে ফারিসদের অবস্থা। পরে নিজেকেও খোঁজ খবর নেন তিনি। ওর অফিস, বাড়ি সব দেখে আসেন। তাই আর দ্বিরুক্তি করার চিন্তা করেন না। বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলেন তিনি। ঠিক ঠিক 7 দিনের মাথায় বিয়ের দিন হয়ে যায় ওদের। বাড়িতে ধুম পড়ে যায়। মহা সমারোহে বিয়ের আয়োজন হয়। পাত্রপক্ষ আগবেলাতেই চলে আসে, দূরের পথ জার্নি করে পাড়ি দিতে হবে বলে। বিকেলের দিকে বিয়ের আসর বসানো হয়। পালাক্রমে রেজিস্ট্রি খাতায় সাইন করা হয়। কবুল উচ্চারণ করা হয় 6 বার। হৈহুল্লোড় পড়ে যায় চারিদিকে। নৌশির গণ্ডবে দুফোঁটা অশ্রু ঝরে পড়ে। অকারণেই ফারাবির মুখটা অক্ষি কাছে ভেসে ওঠে। সে ভালোবেসেছিল ওকে, আশায় ছিল ওর সাথে এই দিনটিতে আবদ্ধ হওয়ার জন্য। দিনটি নৌশির জীবনে ঠিকই এলো, অথচ ফারাবি তার জীবনে এলো না। তার বদল এলো অন্য কেউ। যদিও বিষয়টা ওর জন্য অত্যাধিক কল্যাণকর, তবু বেহায়া মন ফারাবিকে ভেবে শেষবারের ন্যায় অস্ত্র বিসর্জন দিল। পাশে নৌশির এক বুক ভরা দীর্ঘশ্বাস গভীর চোখে দেখে গেল ফারিস। ইশারায় কিছু একটা জিজ্ঞেস করলো ওদের দিকে ফোন তাক করে রাখা সামনে দাঁড়ানো পুরুষটিকে। পুরুষটি মাথা দিয়ে হ্যাঁ বলতেই তপ্ত শ্বাস ফেলল। নিশ্চিত হলো কাঙ্ক্ষিত মানুষটি বিয়ে সম্পন্ন হওয়া দেখেছে। পরিশিষ্ট ভিডিও কলে নৌশি ও ফারিসের বিয়ে ম্রিয়মান দৃষ্টি মেলে দেখল ফারাবি। নৌশির চোখের অস্ত্রবুকে দহন সৃষ্টি করল ওর। বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। বিয়ের এই আসরে বসার কথা ছিল ওর। নৌশির চোখে থাকার কথা ছিল কেবলই আনন্দ অস্ত্র, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তা হতে দিল না। নিজের শরীরে বাঁধিয়ে ফেলল
ক্রোয়েটজফেল জ্যাকব রোগ। বিষয়টা মাসখানেক হলো জানতে পেরেছে ফারাবি। এইটি একটি বিরল এবং মারাত্মক প্রিয়ন রোগ, যার কার্যকর চিকিৎসা বর্তমানে বিদ্যমান নেই। এর একমাত্র পরিণতি মৃত্যুর কোলে ঢলে পড়া। বড়জোর কয়েক মাস বা কয়েক বছর বাঁচবে সে। বিষয়টা জানতেই মস্তিষ্ক ফাঁকা হয়ে আসে ওর। সর্বপ্রথম অক্ষি কাছে ভাসে নৌশির চেহারা। মেয়েটাকে বিয়ে করার আশায় বসে আছে কত বছর হলো। নিজের শরীরে এরকম রোগ বাঁধিয়ে নিজের নিশ্চিত মৃত্যু জেনে কিভাবে মেয়েটিকে নিজের জীবনে জড়িয়ে নিত সে, ভাবতেই বুক কেমন করে। এই জন্যই সেদিন ছলনার আশ্রয় নিয়েছিল সে। প্রতারণার নাটক সাজিয়ে নওশীকে বিয়ে করতে অপারগতা স্বীকার করেছিল। ফারিসকে সত্যিটা জানিয়ে ওদের বিয়ের আয়োজন করেছিল। ওর ইচ্ছে ছিল মৃত্যুর আগে নওশীর একটি ভালো জীবন নিশ্চিত করা। সত্যিটা জানলে নওশী কখনো ভালো থাকতে পারত না। তীব্র কষ্ট নিয়ে দিনাতিপাত করত। এখন যতটা সহজে বিয়ের পিঁড়িতে বসেছে, তখন তাও পারত না। ওকে ভেবে জলাঞ্জলি দিত নিজের জীবন। একজন প্রেমী পুরুষ হয়ে কখনোই এমনটা হতে দিতে পারত না সে। তাই তো অভিনয় করে নওশীর মনে তিক্ততা তৈরি করলো। মেয়েটি আর ওকে নিয়ে ভাববে না, ওর পরিণতি কি জানতে চাইবে না। চাপা রাগ মনে পুষে কাটিয়ে দেবে আজীবন। সে জানতেও পারবে না তাকে কিভাবে ত্যাগ করেছিল ফারাবি দুঃসাহসিক বেশে, শুধু তাকে ভালোবেসে। সমাপ্ত।